দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ সরিয়ে মরদেহ উদ্ধারের চ্যালেঞ্জের মুখে দেশি বিদেশি কর্মীরা। প্রাণহানি বেড়ে প্রায় 2300। অব্যাহত আছে চুরি, লুটপাট। আয়াতুল্লাহ খামেনির জানাজাকে ঘিরে 6 দিন ব্যাপী আনুষ্ঠানিকতার প্রস্তুতি ইরানে। সমাগম হতে পারে 2 কোটি মানুষের। অংশ নেবেন 90 দেশের ধর্মীয় নেতা। মাত্র $1 ফিলিস্তিনিদের জমি যুক্তরাষ্ট্রকে ইজারা দিল ইসরায়েল। দূতাবাস নির্মাণে 99 বছরের জন্য নামমাত্র মূল্যে ভূমির নিয়ন্ত্রণ পেয়েছে মার্কিন প্রশাসন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় এখনও চলছে উদ্ধার তৎপরতা। টনকে টন ধ্বংসস্তূপ সরিয়ে মরদেহ বের করে আনতে বেশ বেগ পেতে হচ্ছে দেশি বিদেশি উদ্ধারকর্মীদের। এই পর্যন্ত প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে প্রায় 2300। 7 দিন পেরিয়ে যাওয়ায় নিখোঁজদের জীবিত পাওয়ার আশা ছেড়েই দিয়েছেন স্বজনরা। অন্তত মরদেহটুকু খুঁজে পেতে চান তারা। তবে এখনও অলৌকিকভাবে মিলছে জীবিত 2-1 জনের সন্ধান। এদিকে পর্যাপ্ত ত্রাণের অভাবে বাস্তুহারা হাজার হাজার মানুষ কাটাচ্ছেন মানবেতর জীবন। ঘটছে চুরি লুটপাটের মতো ঘটনাও। ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর পেরিয়ে গেছে 7 দিন। হাজার হাজার মরদেহের মাঝেও চাপা পড়াদের মধ্যে যারা জীবিত ছিলেন শঙ্কা করা হচ্ছে তাদের অনেকেরই ক্ষুধা আর তৃষ্ণায় মৃত্যু হয়েছে। যে 2-1 জন অলৌকিকভাবে এখনো বেঁচে আছেন তাদেরও নেই আর্তনাদের শক্তি। সেন্সর ব্যবহার করে ক্ষীণ হয়ে যাওয়া বাঁচার আকুতির শব্দ শনাক্তের চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকর্মীদের প্রাণপণ চেষ্টায় ভেনেজুয়েলায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকে এখনও মিলছে জীবিতদের সন্ধান। সরকারি তথ্য মতে এ পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে 6400-র বেশি মানুষ। যখন কংক্রিটের স্ল্যাবগুলো সরাচ্ছিলাম জানতে পারলাম ভেতরে সম্ভবত কেউ জীবিত আছেন। আমরা তার অবস্থান শনাক্তের চেষ্টা করি, পরে নিশ্চিত হই সত্যিই সেখানে একজন জীবিত আছেন। জাতিসংঘের তথ্যমতে এখনও নিখোঁজ প্রায় 50,000 মানুষ। ফলে প্রাণহানিও 50,000 ছাড়ানোর শঙ্কা করা হচ্ছে। স্বজনদের খোঁজে নিজেরাই উদ্ধার অভিযানে নেমে পড়েছে সাধারণ মানুষ। এছাড়াও ভেনেজুয়েলার প্রশিক্ষিত উদ্ধারকর্মীদের পাশাপাশি অভিযানে সক্রিয় 4000-এর বেশি বিদেশি। হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের মাথা গোঁজার জন্য বাড়ানো হয়েছে আশ্রয় কেন্দ্রের সংখ্যা। তবে খাবার পানির তীব্র সংকট আর চুরি লুটপাটের কারণে মানবেতর জীবন কাটাচ্ছেন দুর্গত এলাকার বাসিন্দারা। ক্ষুধার্তরা ত্রাণ নিয়ে জড়াচ্ছেন মারামারিতেও। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP বলছে ভেনেজুয়েলায় 3 মাসের জন্য অন্তত 5 লাখ মানুষের জরুরি খাদ্য প্রয়োজন। এটি এমন কঠিন এক সময় যা ভাষায় প্রকাশ করা যায় না। আমার প্রায় 40 বছরের জীবনে এই প্রথম আমি এমন পরিস্থিতির মুখোমুখি হলাম। ধর্ম বা বর্ণ নির্বিশেষে ভেনেজুয়েলার সব মানুষজন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের অবশ্যই মনোবল অটুট রাখতে হবে। বিপর্যয়কর এই পরিস্থিতিতে ভেনেজুয়েলায় 7 দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। অদ্ভুত লাল বর্ণ ধারণ করল ভূমিকম্প কবলিত ভেনেজুয়েলার আকাশ। মঙ্গলবার রাজধানী কারাকাসে সূর্যাস্তের সময় এমন দৃশ্য দেখতে পান প্রত্যক্ষদর্শীরা। মুহূর্তটির একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভেনেজুয়েলায় আকাশের এই ধরনের ঘটনাকে ডাকা হয় ক্যান্ডিলাজো নামে, যা একটি স্বাভাবিক ঘটনা। সাধারণত সূর্যোদয় ও সূর্যাস্তে বায়ুমণ্ডলে প্রবেশের সময় আলো অতি ক্ষুদ্র গ্যাসের কণা ও ধুলাবালির সাথে মিলিত হয়, যে কারণে সূর্যালোকের অন্যান্য রঙের তুলনায় লাল রং বেশি দৃশ্যমান হয়। কাতারের দোহায় যুক্তরাষ্ট্র ইরানের পরোক্ষ বৈঠক শেষ হয়েছে। আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন মধ্যস্থতাকারীরা। তবে সরাসরি মুখোমুখি হয়নি দুপক্ষ। কাতার ও পাকিস্তানের প্রতিনিধিদের সাথে আলাদা আলাদা বৈঠক হয়েছে ওয়াশিংটন ও তেহরানের আলোচকদের। সংশ্লিষ্টরা জানিয়েছেন দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিতই ছিল মূল এজেন্ডা। ইরানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন ওয়াশিংটনের সাথে একটি যোগাযোগ চ্যানেল
চালু করবে তেহরান, যাতে সমঝোতা স্মারকের লঙ্ঘন বা বাস্তবায়নের বিষয়ে সরাসরি আলোচনা করা সম্ভব হয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আলোচনায় অগ্রগতির কথা জানান। ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতেও গুরুত্বপূর্ণ আলাপ হয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইরান। 6 দিনব্যাপী আয়োজন অনুষ্ঠিত হবে প্রতিবেশী দেশ ইরাক সহ মোট 5টি শহরে। বিশাল এই আয়োজনে 30টিরও বেশি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধি এবং 90টি দেশের ধর্মীয় নেতারা অংশ নেবেন। তেহরান বলছে প্রায় 2 কোটি মানুষের সমাগম হতে পারে খামেনির শেষ বিদায়ের আয়োজনে। মৃত্যুর প্রায় 4 মাস পর প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য ইতিহাসের সর্ববৃহৎ জানাজার আয়োজন করতে যাচ্ছে ইরান। 6 দিনব্যাপী এই আয়োজন ইরান ও প্রতিবেশী ইরাকের মোট 5টি শহরে অনুষ্ঠিত হবে। শনিবার খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়। সোমবার পর্যন্ত এই কার্যক্রম চলবে। একই দিন তেহরানের রাজপথে বের করা হবে শোক মিছিল। এরপর 7 জুলাই মরদেহ নিয়ে যাওয়া হবে পবিত্র শহর কোমে। সেখান থেকে নেওয়া হবে ইরাকের নাফাস ও কারবালা শহরে। 9 জুলাই খামেনির মরদেহ আবার ফিরিয়ে আনা হবে ইরানে। পরে জন্মশহর মাশহাদে দাফন করা হবে তাকে। আমরা আমাদের নেতা এবং প্রধান সেনাপ্রধানকে হারিয়েছি, তবে রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা এবং সর্বোচ্চ নেতা যে নির্দেশনা দেবেন আমরা তা মেনে চলব। এটি অত্যন্ত বেদনাদায়ক। গত 37 বছর ধরে আমরা তাকে আমাদের নেতা হিসেবে পেয়েছি। তার অনুপস্থিতি আমাদের জন্য গভীর কষ্টের। আমার মনে হয় দীর্ঘ সময়ও তার শূন্যস্থান পূরণ করা সম্ভব হবে না। দেশ বিদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ এই আয়োজনে অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ এতে অংশ নিতে পারেন। রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া ও কিউবা সহ 30টির বেশি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা এবং 90টি দেশের ধর্মীয় নেতাদের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রায় 600 বিদেশি সাংবাদিক এই আয়োজনে সংবাদ সংগ্রহ করবেন। শুক্রবার বিদেশি কূটনীতিকদের জন্য বিশেষ শ্রদ্ধা নিবেদনের আয়োজন রাখা হয়েছে। ইতিমধ্যে শেষ বিদায় অনুষ্ঠানের অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। খামেনির দীর্ঘ অন্ত্যেষ্টিক্রিয়া ঘিরে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। বিভিন্ন দেশ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা, ধর্মীয় নেতা ও রাজনৈতিক ব্যক্তিদের আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর স্থল, নৌ ও বিমান বাহিনী দেশের সীমান্ত জুড়ে বাড়িয়েছে উপস্থিতি, যাতে পুরো আয়োজন নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করা যায়। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ইরানের মিনাব শহরের স্কুলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার 4 মাস পার হলেও এখনও প্রকাশ হয়নি তদন্তের চূড়ান্ত প্রতিবেদন। শুরুর দিকে অস্বীকার করলেও বিশ্বজুড়ে সমালোচনার পর এই ঘটনার তদন্তের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। ওই হামলায় 1.5 শতাধিক প্রাণহানির বেশিরভাগই ছিল শিশু। যুক্তরাষ্ট্রের দায়, তদন্তের অগ্রগতি এবং জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। 28 ফেব্রুয়ারি সকাল, ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিন। অন্য দিনের মতো সেদিনও পাঠদানে ব্যস্ত ছিল মিনাবের শাজারে তাইয়েবে প্রাথমিক বিদ্যালয়। শ্রেণীকক্ষে তখন শত শত শিক্ষার্থী। ঠিক সেই মুহূর্তে আছড়ে পড়ে একটি টমাহক ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই নেমে আসে বিভীষিকা, চারিদিকে ছিন্ন ভিন্ন মরদেহ, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীদের আহাজারি। পর্যবেক্ষণ সংস্থা এয়ারওয়ার্সের তথ্য, এই হামলায় 157 জন নিহত হয়েছে, যাদের মধ্যে 123 জনই শিশু। প্রথম দিকে হামলার দায় অস্বীকার করলেও পরে বিষয়টি তদন্তের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। কিন্তু 4 মাস পেরিয়ে গেলেও প্রকাশ হয়নি প্রতিবেদন। যদি এটা ভুল হয়ে থাকে তাহলে সেটা তদন্তে বেরিয়ে আসবে। কেউ ইচ্ছাকৃতভাবে এটা করেনি। যুদ্ধে ভুল হতেই পারে। বিষয়টি এখনো তদন্তাধীন। খুব শীঘ্রই আমি তদন্তের প্রতিবেদন পেতে পারি। তবে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েট প্রেসের অনুসন্ধানে উঠে এসেছে গুরুত্বপূর্ণ নতুন তথ্য। তাদের দাবি, হামলার পরপরই মার্কিন সামরিক বাহিনীর কাছে প্রমাণ ছিল ক্ষেপণাস্ত্রটি একটি স্কুলে আঘাত এনেছে।
যদিও বিদ্যালয়টি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর একটি ঘাঁটির একই কম্পাউন্ডে অবস্থিত ছিল। ভবনটি 1 দশকেরও বেশি সময় ধরে প্রাথমিক বিদ্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছিল। আভ্যন্তরীণ তদন্তে ইঙ্গিত মিলেছে গোয়েন্দা তথ্য যাচাই ও লক্ষ্য নির্বাচন প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি এই প্রাণঘাতী হামলার অন্যতম কারণ। নিঃসন্দেহে আগ্রাসী শক্তি হিসেবে এই কাজের দায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপরই বর্তায়। স্কুল ও শিশুসহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা অত্যন্ত নিন্দনীয় ও জঘন্য একটি কাজ। অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অভিযোগ 4 মাস পেরিয়ে গেলেও তদন্ত শেষ না হওয়া এবং কোনো জবাবদিহিতা না থাকা অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্রের উচিত দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করা। একই সঙ্গে লক্ষ্য নির্ধারণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হয়ে থাকলে তার ভূমিকাও প্রকাশ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। লেবাননে ইসরায়েলের হামলায় গত মার্চ থেকে এখন পর্যন্ত প্রায় 4300 জন নিহত হয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননের সরকারের সাথে একাধিকবার ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, কিন্তু একদিনের জন্য পুরোপুরি হামলা বন্ধ করেনি তারা। বুধবারও IDF-এর হামলার শিকার হয়েছে বেশ কয়েকটি এলাকা। এছাড়া দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইসরায়েল। সীমান্তে গড়ে তোলা তথাকথিত নিরাপত্তা অঞ্চল থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে ইসরায়েলি সেনারা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। এবার নিজের আয়ের পক্ষে সাফাই গাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় থাকাকালেই পরিবারের ক্রিপ্টো ব্যবসা থেকে বিপুল আয় করেছেন বলে সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়ে ট্রাম্পের দাবি, তার মতোই দেশের সবাই লাভবান হচ্ছে। তিনি বলেন, ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনায় তিনি সরাসরি জড়িত নন, সবকিছুই পরিচালিত হয় ব্লাইন্ড ট্রাস্টের মাধ্যমে। সরকারি আর্থিক বিবরণীতে ট্রাম্পের শত শত কোটি ডলারের ক্রিপ্টো আয়ের তথ্য প্রকাশের পর নতুন বিতর্ক শুরু হয়েছে। ফোর্বস ম্যাগাজিনের মতে ক্রিপ্টোকারেন্সি তার ব্যক্তিগত সম্পদের প্রায় 3 গুণ বৃদ্ধির প্রধান কারণ, যা 2024 থেকে 26 সালের মধ্যে $2.3 বিলিয়ন থেকে বেড়ে $6.5 বিলিয়ন হয়েছে। ক্ষমতায় থাকাকালীন ট্রাম্প এই খাতকে নিয়ন্ত্রণমুক্ত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন, যার ফলে সম্পদের মূল্য আকাশচুম্বী হয়েছে। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ফ্লাইটের উড়োজাহাজ নতুন এয়ারফোর্স 1। বুধবার মেরিল্যান্ড থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নর্থ ডাকোটার উদ্দেশ্যে প্রথমবার উড়ান দেয় উড়োজাহাজটি। অভিষেক ফ্লাইটে উড়ানো হয় জাতীয় পতাকা। গেল মাসের শুরুতে কাতারের উপহার দেয়া নতুন এয়ারফোর্স 1 উন্মোচন করেন ডোনাল্ড ট্রাম্প। এটি মূলত বোয়িংয়ের একটি 7478-এর মডেলের বিলাসবহুল বিমান, যার আনুমানিক মূল্য $400 মিলিয়ন। আগের এয়ারফোর্স 1 বিমানটি 30 বছরেরও বেশি সময় ধরে যুক্ত ছিল মার্কিন প্রেসিডেন্সিয়াল বহরে। মাত্র $1 ফিলিস্তিনিদের জমি যুক্তরাষ্ট্রকে ইজারা দিল ইসরায়েল। জেরুজালেমে দূতাবাস নির্মাণে 99 বছরের জন্য নামমাত্র মূল্যে জমি নিয়ন্ত্রণ পেয়েছে মার্কিন প্রশাসন। ওয়াশিংটন তেল আবিবের এই চুক্তি বিতর্কিত, আন্তর্জাতিক আইনের পরিপন্থীও। দক্ষিণ জেরুজালেমের এলএমবি কম্পাউন্ডে নির্মিত হবে স্থাপনাটি। ইসলাম, খ্রিস্টান ও ইহুদি 3 ধর্মের জন্যই গুরুত্বপূর্ণ শহর জেরুজালেম। এখানে অবস্থিত মুসলিমদের অন্যতম পবিত্র আল-আকসা মসজিদ। পূর্ব জেরুজালেম জাতিসংঘ ঘোষিত ফিলিস্তিনির রাজধানী। শহরটির এই মর্যাদা পরিবর্তনের উদ্দেশ্যে গৃহীত যে কোনো পদক্ষেপই আন্তর্জাতিক আইন বিরোধী বলেই বিবেচিত। সংবেদনশীল অঞ্চলটিতে নতুন ও স্থায়ী দূতাবাস নির্মাণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যা তৈরি করা হবে জেরুজালেমের দক্ষিণাঞ্চলের এলএনবি কম্পাউন্ড নামের একটি এলাকায়। বুধবার ইসরায়েলের সাথে স্বাক্ষরিত হয় এ বিষয়ক এক চুক্তি, যেখানে মাত্র $1 বিনিময়ে 99 বছরের জন্য জমি লিজ পায় ওয়াশিংটন। এটি একটি অপরিবর্তনীয় সিদ্ধান্ত। এর ফলে আমরা জেরুজালেমে একবারে এবং চিরকালের জন্য আমাদের পতাকা স্থাপন করব। সেই পতাকা এমন ভিত্তিতে বসানো হবে যেন জেরুজালেম অর্থাৎ প্রকৃত রাজধানী থেকে কেউই আর কখনো সরানোর সাহস না পায়। যে জমিতে মার্কিন দূতাবাস নির্মিত হতে যাচ্ছে তা মূলত ফিলিস্তিনিদের ছিল। বিতর্কিত এক আইনের বলে জমিটি জব্দ করে ইসরায়েলি কর্তৃপক্ষ। হেগ রেগুলেশনস অনুযায়ী এই ধরনের কার্যক্রম আন্তর্জাতিক আইন বিরোধী। চুক্তিটি শত্রুদের কাছে আরও একটি স্পষ্ট বার্তা দেয়, তা হলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বন্ধন আগের চেয়েও সুদৃঢ়, যে কোনো হুমকির চেয়েও শক্তিশালী। একটি শক্তিশালী ইসরায়েল আমেরিকাকে শক্তিশালী করে তোলে এবং একটি শক্তিশালী আমেরিকা ইসরায়েলকে শক্তিশালী করে।
দীর্ঘদিন ধরে চলা ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বে বিবাদের অন্যতম প্রধান কারণ জেরুজালেম। 2017 সালে ক্ষমতার প্রথম মেয়াদে শহরটিকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্দেশ দেন তেল আবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে জেরুজালেমে নেয়ার। পরের বছরই সেখানে চালু হয় অস্থায়ী মার্কিন দূতাবাস। এমন সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার জন্ম দেয় আন্তর্জাতিক মহলে। অনিক রহমান, যমুনা নিউজ। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। কর্তৃপক্ষ জানিয়েছে এসব হামলায় কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও অন্তত 25 জন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, আবাসিক ভবন লক্ষ্য করেও চালানো হয়েছে হামলা। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 20টি ভবন। এই ঘটনায় একদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে দেশটিতে। এছাড়াও খার্কিভেও জোরালো হামলা চালিয়েছে রুশ সেনারা, সেখানে প্রাণ গেছে একজনের। আহত হয়েছে আরও অন্তত 32 জন। রাজধানী মস্কোতে ইউক্রেনের লাগাতার হামলার জবাবে সম্প্রতি ইউক্রেন জুড়ে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। মিয়ানমারে অভ্যুত্থান পরবর্তী গত 5 বছরের সংখ্যাতে 1 লাখের বেশি মানুষ নিহত হয়েছে। বুধবার পর্যবেক্ষণ সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটার এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। মূলত 2021 সালে সামরিক অভ্যুত্থানে অং সান সুচির সরকারকে উৎখাতের পর থেকেই অস্থিতিশীল মিয়ানমার। দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ প্রতিবাদের পর শুরু হয় সশস্ত্র সংঘাত। বিভিন্ন রাজ্যে সংঘাতে জড়ায় জান্তা বাহিনী ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। দুপক্ষের এই যুদ্ধে প্রাণ গেছে হাজার হাজার বেসামরিক নাগরিকও। তবে কখনোই সংঘাত সংশ্লিষ্ট প্রাণহানির আনুষ্ঠানিক কোনো সংখ্যা প্রকাশ করেনি মিয়ানমারের জান্তা সরকার। যুক্তরাষ্ট্রের জরাজীর্ণ একটি বাড়ি থেকে 16 শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ওহাইও অঙ্গরাজ্যের হ্যামডেন শহরে হয়েছে এই ঘটনা। বুধবার পুলিশ জানায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও অমানবিক পরিবেশে রাখা হয়েছিল এই শিশুদের। এরা সকলে একই পরিবারের। উদ্ধার হওয়া শিশুদের বয়স 2 থেকে 18 বছর। তাদের বাড়ির চারপাশে মানুষের মলমূত্র ও আবর্জনা ছড়িয়েছিল। 12 ফুটের একটি ঘরে থাকতে বাধ্য করা হয়েছিল বাচ্চাদের। এদের মধ্যে কয়েকজন কথা বলতেও পারছিল না। শিশুদের মধ্যে একজন মানসিক প্রতিবন্ধী। বাচ্চাগুলোকে দেখে অনেকটা বন্যপ্রাণী মনে হচ্ছিল বলে জানান এক পুলিশ। উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয় তাদের। এই শিশুদের কখনো বাইরে খেলতে দেখা যায়নি বলে জানায় প্রতিবেশীরা। এই ঘটনায় শিশুদের বাবা মা, দাদা দাদির নামে অভিযোগ দায়ের করা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় অভিবাসন বিরোধী বিক্ষোভ থেকে 9 শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। দেশটির পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। জানায় মঙ্গলবারের দেশব্যাপী এই আন্দোলন বেশিরভাগ স্থানে শান্তিপূর্ণ হলেও কোথাও কোথাও হয়েছে সহিংসতা ও লুটপাটের ঘটনা। দেশ জুড়ে 120টি মিছিল অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে 108টি ছিল শান্তিপূর্ণ। তবে বিশৃঙ্খলার কারণে 12টি মিছিলে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করে বলে জানায় পুলিশ। গ্রেফতারকৃতদের বড় একটি অংশই এসব সহিংসতায় জড়িত। এছাড়া গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজন অবৈধ অভিবাসীকেও। ভালোবাসার জন্য কত ধরনের পাগলামি মানুষ করতে পারে তারই আরেকটি নজির তৈরি করেছে রাশিয়ার এক প্রেমিক যুগল। সমুদ্র তট কিংবা পাহাড় চূড়া নয়, বান্ধবী অ্যাঞ্জেলা নিকোলাউকে বিয়ের প্রস্তাব দিতে আকাশচুম্বী ভবনের চূড়া বেছে নিয়েছেন ভানিয়া বিরকুস। প্রায় 1,500 ফুট উচ্চতায় হাঁটু গেড়ে বসে জানিয়েছেন ভালোবাসার কথা। বিশ্বশান্তির বার্তাও দিয়েছেন তারা। রূপকথার মতো ঘটনার শেষটা অবশ্য হলো পুলিশের হাতে গ্রেফতারের মধ্য দিয়ে। নিউ ইয়র্কের আইকনিক এম্পায়ার স্টেট বিল্ডিং এর চূড়ায় দুজন কড়া নিরাপত্তা ফাঁকি দিয়ে সুরক্ষিত অ্যান্টেনা স্পায়ারে উঠে গেছেন 2 রুশ রুফটপ আর্টিস্ট অ্যাঞ্জেলা নিকোলাউ এবং ভানিয়া বিরকুস। 1454 ফুট উচ্চতায় টাঙিয়ে দিয়েছেন বিশ্ব শান্তি কামনায় একটি বিশাল ব্যানার, যাতে সাদা অক্ষরে লেখা, ভালোবাসার ক্ষমতা যখন ক্ষমতার প্রতি ভালোবাসাকে পরাজিত করবে তখনই শান্তি চিনবে পৃথিবী। আকাশচুম্বী ভবনের চূড়ায় যখন বাতাসে ভালোবাসার ওই বার্তা উড়ছিল, তখনই আরেক নাটকীয় দৃশ্য। হাঁটু গেড়ে বসে অ্যাঞ্জেলাকে বিয়ের প্রস্তাব দিলেন ভানিয়া। আকাশ ছোঁয়া উচ্চতায় দুজনের আলিঙ্গনের মুহূর্ত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। কয়েকশো ফুট নিচে ব্যস্ত ম্যানহাটনে ততক্ষণে আলোড়ন পড়ে গেছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন নিচে, উপরে হেলিকপ্টার নিয়ে চলছে টহল। বিস্ময় এবং বিরক্তি মিশ্র প্রতিক্রিয়া পথচারীদের মাঝে।
আমরা এই ভবনেই কাজ করি। লাঞ্চের জন্য বের হয়ে খেয়াল করলাম কি যেন হচ্ছে ওখানে। তাকিয়ে দেখলাম একটি ব্যানার ঝুলিয়ে দেয়া হয়েছে। মনে হলো প্রস্তাবও দিচ্ছেন একজন। এর বেশি বুঝতে পারিনি। পরে সংবাদে ঘটনাটি জানলাম। ফোনে ভিডিও করছিলাম, তাকিয়েও দেখছিলাম হচ্ছেটা কি। পুরোটাই পাগলামি। প্রেমের প্রস্তাব দেওয়ার আরো অনেক উপায় ছিল। অ্যাঞ্জেলা ভানিয়ার পদক্ষেপকে অনুমোদনহীন আখ্যা দিয়েছে এম্পায়ার স্টেট বিল্ডিং কর্তৃপক্ষ। 2001 সালের 11 সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার পর থেকেই নিরাপত্তা কঠোর করা হয়েছিল ভবনটির। এরপরও কিভাবে সংরক্ষিত অ্যান্টেনা এলাকায় প্রবেশ করেছেন তারা জানা যায়নি। রুশ যুগলের দুঃসাহসিক কাণ্ডে এম্পায়ার স্টেট বিল্ডিং এর নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন। অ্যাঞ্জেলা ভানিয়ার রোমান্টিক অভিযানের পরিণতি অবশ্য বিশেষ সুখকর হয়নি। নিচে নামার পরই নিউ ইয়র্ক পুলিশ আটক করে দুজনকে। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ। এবার তৃণমূল কংগ্রেসের আরেক এমপি মহুয়া মৈত্রের উপর ডিম হামলার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে সোশ্যাল হ্যান্ডেলে লাইভ সম্প্রচার করে নিজেই হামলার সেই দৃশ্য দেখান মহুয়া মৈত্র। অভিযোগ করেন হামলাকারীরা ক্ষমতাসীন বিজেপির সমর্থক। দলের একটি সভায় যোগ দিতে নদিয়ার কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদের বাসভবনে যান মহুয়া। এ সময় একদল বিক্ষোভকারী বাড়ির বাইরে অবস্থান নিয়ে উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম ও পাথর ছুড়তে শুরু করে বিক্ষোভকারীরা। ঘণ্টাখানেক পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাশ্মীর ইস্যুতে বিবাদ নিরসনে আলোচনার আহ্বান জানিয়ে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে যৌথভাবে খোলা চিঠি দিয়েছে দুই দেশের জনগণ। এই উদ্যোগের নেতৃত্ব দেন সেন্টার ফর পিস অ্যান্ড প্রোগ্রেস এর চেয়ারম্যান ওপি শাহ। 117 জন বিশিষ্ট ব্যক্তি স্বাক্ষর করেছেন এই চিঠিতে। দ্বিপাক্ষিক আলোচনা পুনরায় শুরু করতে বলেন তারা। আহ্বান জানান কাশ্মীর ঘিরে শান্তি প্রতিষ্ঠার। তিনি জানান, দীর্ঘদিন ধরে কষ্ট সহ্য করছে জম্মু ও কাশ্মীরের মানুষ। শান্তিপূর্ণ সমাধান ও ন্যায় বিচার তাদের প্রাপ্য। জম্মু কাশ্মীর নিয়ে 2004 থেকে 2007 সালের আলোচনা এখনো অমীমাংসিত রয়ে গেছে। এটি যেন আবারও শুরু করা হয় এ বিষয়েই চিঠিতে উল্লেখ করেছেন ভারত ও পাকিস্তানের বিশিষ্টজনরা। চিঠিতে বলা হয়, দুই দেশের 200 কোটির বেশি মানুষের ভবিষ্যৎ ও কল্যাণের কথা চিন্তা করে বিবাদ বন্ধ হওয়া উচিত। ইউরোপীয় ইউনিয়নের রেকর্ড পরিমাণ অ্যান্টিট্রাস্ট জরিমানার বিরুদ্ধে আইনি লড়াইয়ে হেরে গেছে অ্যালফাবেটের মালিকানাধীন গুগল। ইউরোপের সর্বোচ্চ আদালত গুগলের আপিল খারিজ করে দেয়ায় 4.1 বিলিয়ন ইউরো জরিমানাই বহাল থাকছে প্রতিষ্ঠানটির উপর। অভিযোগ, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মাধ্যমে ফোন নির্মাতাদের গুগল সার্চ, ক্রোম ব্রাউজার ও প্লে স্টোর আগে থেকেই ইনস্টল রাখতে বাধ্য করে প্রতিদ্বন্দ্বীদের বাজারে পিছিয়ে দিয়েছিল প্রতিষ্ঠানটি। 2018 সালে ইউরোপীয় কমিশন জরিমানা করলেও 2022 সালে তা কিছুটা কমায় নিম্ন আদালত। তবে সর্বশেষ রায়ে সেই সিদ্ধান্তই বহাল রেখেছে ইউরোপের সর্বোচ্চ আদালত। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্কে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।